ক্যাফেটেরিয়া থেকে করিডোর ধরে হাঁটার সময় রিনির পা দুটো যেন নিজের বশে ছিল না। গাল দুটি তখনও লজ্জা রক্তিম, আর বুকের ভেতর হৃৎপিণ্ডের শব্দটা কান অবধি পৌঁছে যাচ্ছে। 3 বছর আগে যদি আমি সত্যি তোকে ছেড়ে না পালিয়ে যেতাম, তবে হয়তো আমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান আর সাহসী একটা মেয়েকে নিজের পাশে পাওয়ার সুযোগ পেতাম। সে যাতে শান্ত গভীর কণ্ঠে এই কথাটি রিনির মস্তিষ্কে অনবরত প্রতিধ্বনি তুলছিল। সে একটা ফাঁকা ক্লাসরুমে ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। হাত দিয়ে নিচের গাল স্পর্শ করতে বুঝতে পারলো চামড়াটা বেশ গরম হয়ে আছে। পাগল নাকি লোকটা, রিনি নিজের সাথে নিজে বিড়বিড় করে উঠল। এমনভাবে কথাটা বলল যেন সত্যি সত্যি মন থেকে বলছে। ড্রামা করতে বলা হয়েছিল, কিন্তু লোকটা তো একদম মেতো অ্যাক্টিং শুরু করে দিয়েছে। রিনি সামলা নিজেকে, বলে ওর এই মিষ্টি কথা গলবি না। লোকটা ডিরেক্ট পিএইচডি হোল্ডার ব্ল্যাকমেইলার। কিন্তু যতই নিজেকে বোঝাক না কেন, শেহজাদের সেই গভীর দৃষ্টি রিনির মনকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছিল। বিকাল 4টে বাজতে ভার্সিটি ছুটি হয়ে গেল। রিনি ভেবেছিল আজ আর শেহজাদের সামনে যাবে না, সোজা বাসা চলে যাবে। কিন্তু ডিপার্টমেন্টের প্রধান ফটকে আসতেই দেখে কালো স্যাডান গাড়িটা একদম স্টার্ট দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটের গ্লাসটা নিচে নামিয়ে চশমার ওপর দিয়ে শেহজাদ এক ঝলক তাকালো। গাড়িতে উঠবি নাকি আবার আম্মুকে দিয়ে ফোন করাবো? রিনি আশেপাশে তাকালো। ভাগ্যিস করিডরে স্টুডেন্টদের ভিড় কম ছিল। সে মুখাহারি করে গিয়ে চুপচাপ পেছনের সিটে না বসে, কোনো কথা না বলে সামনের প্যাসেঞ্জার সিটে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করার পর রিনি জানালার বাইরে তাকিয়ে রইল। শেহজাদ স্টিয়ারিংয়ে এক হাত রেখে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, ক্যাফেটেরিয়ার পর থেকে তোকে বেশ চুপচাপ লাগছে। কি ব্যাপার? আমার ইমপ্রেস করার অপচেষ্টা কি বেশি কাজ করে ফেলেছে? রিনি চট করে শেহজাদের দিকে ঘুরল। একদম ফালতু কথা বলবেন না স্যার, আমি শুধু ভাবছিলাম কালকের ক্লাসের অ্যাসাইনমেন্টের টপিকটা কি দেওয়া যায়। ও সত্যি? শেহজাদের ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ভেসে উঠল। আমি তো ভাবলাম আমার ডায়লগ শুনে রিনি চৌধুরী হয়তো একটু থমকে গেছে। আপনার ডায়লগ শুনে আমার হাসি পাচ্ছিল স্যার। থমকানো তো দূরের কথা, রিনি চোখ উল্টে বলল, আপনার উচিত ড্রাফটিং ছেড়ে অভিনয় শিখতে যাওয়া। শেহজাদ আর কথা বাড়ালো না, তবে তার ঠোঁটের কোণে সেই মুচকি হাসিটা পুরো পথ জুড়ে রয়ে গেল। সন্ধ্যা 6:30। ধানমন্ডি রিনিদের বাসা ডায়েরি রুমে তখন একটা মহযুদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে। আজ শেহজাদ সোজা রিনিকে নিয়ে ওদের বাসায় এসেছে। এতদিন পর জামাই এসেছে শুনে সীমা চৌধুরী, রিনির আম্মু, আর রায়হান চৌধুরী, রিনির আব্বু, তো মহা ব্যস্ত। টেবিল ভর্তি নাস্তা সাজানো, মিষ্টি, সমুচা, চা আর ফলমূল। কিন্তু বিপত্তি বাঁধল ছোট ভাই রায়ানকে নিয়ে। রায়ান পড়ার ঘর থেকে ট্রাউজার আর ঢোলা টি শার্ট পরে বের হয়ে ডাইনিং রুমে শেহজাদকে দেখে চোখ ছানাবড়া করে ফেলল। তারপর দুপা পিছিয়ে রিনির কাছে গিয়ে ফিসফিস করে বলল, রিনা খানে, কোরিয়ান হিরোটা কে রে? তোর কোনো নতুন বয়ফ্রেন্ড নাকি? আম্মু এত নাস্তা সাজিয়ে দিয়েছে কেন? রিনি রায়ানের মাথায় এক চাপড় মেরে বলল, মুখ সামলে কথা বল রায়ানের বাচ্চা। ইনি তো শেহজাদ ভাই, আর একই সাথে আমার ভার্সিটির নতুন লেকচার। কি? রায়ান এমনভাবে চেঁচিয়ে উঠল যেন বিশাল কোনো দুর্ঘটনা ঘটেছে। আমার দুলাভাই? তার মানে ওই যে 3 বছর আগে আইসিইউর মার্কা নাটকে তোর সাথে কাবিন করে পালিয়ে গিয়েছিল উনি? শেহজাদ সোফায় বসে চা খাচ্ছিল। রায়ানের এই আইসিইউ মার্কা নাটক আর পালিয়ে যাওয়া শব্দগুলো শুনে চায়ের কাপটা তার ঠোঁটের কাছে এসে আটকে গেল। রায়ান সোজা গিয়ে শেহজাদের মুখোমুখি সোফায় বসলো। এক পা অন্য পায়ের উপর তুলে বেশে মেজাজ নিয়ে বলল, তা দুলাভাই স্যার, কোরিয়াতে কি চা সিঙ্গারা পাওয়া যাচ্ছিল না যে? 3 বছর পর হঠাৎ দুলাভাই সেজে ফিরে আসলেন, আর আমার বোনকে নাকি আবার ভার্সিটিতে পড়াশোনার নামে প্যারা দিচ্ছেন। শেহজাদ চশমাটা নাকের উপর ঠিক করে রায়ানের দিকে তাকালো।
সে বুঝতে পারল এই পরিবারে রিনির চেয়েও বড় আরেকটা শয়তান লুকিয়ে আছে, যেটা হচ্ছে এই রায়ান। প্যারা দিচ্ছি না ছোট ভাই, শেহজাদ চায়ের কাপে চুমুক দিয়ে গাম্ভীর্যের সাথে বলল, তোমাদের রিনা খানকে রিনিকে একটু নিয়ম কানুনের মাধ্যমে আনার চেষ্টা করছি। তাছাড়া এত বছর পরে এলাম, একটু খবরাখবর নেওয়া তো দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? দায়িত্বের কথা আপনার মুখে একদম মানায় না স্যার। রায়ান ফিসফিস করে রিনির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, 3 বছর ধরে আমার বোনটাকে যে বিবাহিতা কিন্তু জামাই ছাড়া ট্র্যাক্টর নিয়ে ঘুরতে হয়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে? আপনি জানেন মহল্লার আন্টিরা আমাকে দেখলে কি বলতো? বলতো, রায়ান তোর বোন জামাই কি কোরিয়াতে আরেকটা বিয়ে করে ফেললো নাকি? কথাটা শুনে রিনি রান্নাঘর থেকে গ্লাসে পানি আনতে গিয়ে থমকে গেল। শেহজাদের মুখটা মুহূর্তের মধ্যে বেশ গম্ভীর আর অনুতপ্ত হয়ে উঠল। শেহজাদ চশমাটা খুলে টেবিলের উপর রাখলো, তারপর রায়ানের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তুমি ঠিকই বলেছ রায়ান, ভুল আমারই ছিল। আর সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে আমি এখন প্রতিদিন ওর কপি আর অ্যাসাইনমেন্ট সামলাচ্ছি। রায়ান হুট করে চোখ ছোট করে তাকালো, মানে আপনি আমার বোনের কপি বয়ে নিয়ে যান? রিনি তড়িঘড়ি করে এসে রায়ানের কানে টেনে ধরে বলল, বেশি পকপক করিস না রায়ান, যা তোর ইন্টারমিডিয়েটের অর্গানিক কেমিস্ট্রি পড়তে যা। কাল না তোর মডেল টেস্ট? আরে স্যার, কান ছাড় রিনা খান। রায়ান কান ছাড়িয়ে নিয়ে শেহজাদের দিকে আঙুল তুলে বলল, দাঁড়ান দুলাভাই স্যার, আপনি যদি মনে করেন এই সোজা সাপটা মিষ্টি কথায় আমার বোনকে পটিয়ে পার পেয়ে যাবেন, তবে ভুল ভাবছেন। আমি কিন্তু রিনা খানের সিক্রেট এজেন্ট। রায়ান গটগট করে নিজের ঘরে চলে গেল। সোফায় শেহজাদ আর রিনি একা হয়ে পড়ল। সীমা বেগম রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছেন, আর রায়হান সাহেব বাজারে গিয়েছেন আরও কিছু ভালো মাছ আনার জন্য। শেহজাদ রিনির দিকে তাকিয়ে নিচু গলায় বলল, তোর পরিবার তো সবাই বেশ নাটকীয়, ছোট ভাইটা তোর মতো একটা কার্টুন। খবরদার আমার ভাই সম্পর্কে একটা বাজে কথা বলবেন না স্যার। রিনি হাত উঁচিয়ে ভয় দেখালো, ও যা বলেছে একদম সত্যি বলেছে। আপনাকে তো ছাড় দেওয়া হচ্ছে, ও হলে আপনাকে লাঠি দিয়ে তাড়া করতো। শেহজাদ হেসে ফেলল, তা যা বলছিস। বাই দ্য ওয়ে, তোর ঘর কোনটা, একটু দেখা যাবে? রিনি ভুরু কুঁচকালো, আমার ঘর দেখে কি করবেন? সেখানে কোনো রিসার্চ প্রপোজাল রাখা নেই। না থাক, তাও চল দেখি। শেহজাদ রিনির কথা না শুনে দাঁড়িয়ে পড়ল। বাধ্য হয়ে রিনি তাকে তার ঘরের দিকে নিয়ে গেল। রিনির রুমটা একদম সাধারণ কিন্তু খুব পরিপাটি। দেয়াল জুড়ে কিছু আর্ট ওয়ার্ক, একটা বড় বইয়ের তাক, ছোট একখানা কাঠের পড়া টেবিল আর বারান্দার সাথে লাগানো কাঁচের দরজা। শেহজাদ ঘরে ঢুকে ধীরে পায়ে বইয়ের তাকটার সামনে গিয়ে দাঁড়ালো। নানা রকমের বই সাজানো, মাইক্রোবায়োলজি, ক্লাসিক্যাল ডায়েরি, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে শুরু করে কিছু কোরিয়ান পপ কালচারের ম্যাগাজিনও। বাহ, পড়ার টেবিলে তো বেশ গোছানো সাজসজ্জা। শেহজাদ পড়ার টেবিলের উপর হাতে বোলাতে বোলাতে বলল। হঠাৎ করে শেহজাদের নজর গেল টেবিলের এক কোণে রাখা একটা লাল রঙের পুরোনো হাতে কভার ডায়েরির দিকে। রিনি ততক্ষণে বাথরুমের আয়নায় নিজের চুল ঠিক করছিল। শেহজাদ কৌতূহল সামলাতে না পেরে হাত বাড়িয়ে ডায়েরিটা হাতে নিল। ডায়েরির প্রথম পাতায় রিনি স্পষ্ট অক্ষরে লেখা, আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, একটি অসম্পূর্ণতাবশক আবির্নামা ও এক নিখোঁজ পিএইচডি জামাই। শেহজাদ পাতা উল্টাতে লাগলো। 2 বছর আগে একটা এন্ট্রি। আজ খালামণি ফোন করেছিলেন, বললেন শেহজাদ নাকি কোরিয়াতে খুব নাম করেছে, প্রজেক্টে ফার্স্ট হয়েছে। ব্রেন থাকলে কি হবে, মানুষ হিসেবে লোকটা একটা আস্ত অসামাজিক কাঠের পুতুল, একটা চিঠিও দিতে পারে না। এত অহংকার কিসের? শেহজাদের ঠোঁটের কোণে হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে একটা অজানা মায়া এসে ভর করলো। সে আরও একটা পাতা উল্টালো। গত বছরের একটা তারিখ। আজ ভার্সিটিতে নাবিলা বলল, তোকে বিবাহিত একদমই মনে হয় না রিনি, তুই তো একাই বেশ আছিস। শুনে হাসলাম, কিন্তু সত্যি বলতে এই ঝুলে থাকা নামকাওয়াস্তে পরিচয়টা মাঝে মাঝে খুব ভালো লাগে। ইচ্ছে করে লোকটা সামনাসামনি আসুক, আর আমি ওর অহংকারী চশমাটা টেনে খুলে দেই। আমার ডায়েরিতে হাত দেওয়ার সাহস আপনার হয় কি করে? হঠাৎ করে রিনি তীক্ষ্ণ চিৎকারে শেহজাদ চমকে উঠল। রিনি এক ঝটকায় এসে শেহজাদের হাত থেকে লাল ডায়েরিটা
কেড়ে নিল। তার চোখ দুটি রাগে ও চরম লজ্জায় লাল হয়ে উঠছে। আপনি একজন টিচার হয়ে অন্যের ব্যক্তিগত ডায়েরি পড়েন? আপনার কোনো ম্যানার্স নেই? রিনি ডায়েরিটা বুকের সাথে চেপে ধরে হাঁপাচ্ছিল। শেহজাদ এক মুহূর্ত চুপ করে রিনির দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন আর কোনো শয়তানি বা মজার ভাব নেই। সেখানে গভীর অনুশোচনা আর অদ্ভুত ব্যাকুলতা। শেহজাদ এক পা এগিয়ে রিনির একদম কাছে এসে দাঁড়ালো। রিনি পিছিয়ে যেতে চাইল, কিন্তু পেছনে পড়ার টেবিল থাকা সে আটকে গেল। শেহজাদ নিচু অন্তত গম্ভীর গলায় বলল, তুই ডায়েরিতে ঠিকই লিখেছিস রিনি। আমি সত্যি একটা কাঠের পুতুল ছিলাম। 4 বছর ধরে শুধু ক্যারিয়ার, পিএইচডি আর ডিগ্রির পেছনে ছুটেছি। কিন্তু ভেবে দেখিনি যে দেশে কোনো এক রাতে একটা 16 বছরের মেয়ের জীবনে আমি কতটা বড় একটা প্রশ্নচিহ্ন ফেলে এসেছিলাম। রিনির শ্বাস আটকে এলো। শেহজাদ আজ এত সত্যি কেন বলছে? কিন্তু বিশ্বাস কর। শেহজাদ রিনির চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি দেশে ফিরেছিলাম শুধু এই বন্ধনটা মিটিয়ে তোকে মুক্তি দিতে। ভেবেছিলাম তুই হয়তো আমাকে ঘৃণা করিস, কিন্তু এখন বুঝতে পারছি তোর এই রাগ, তোর এই 1 মাসের ব্ল্যাকমেল, এসবের পেছনে কতটা জমাট বাঁধা অধিকার আর অভিমান জমেছিল। এসব ফালতু কথা থামান ছাড়। রিনি মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার গলা কেঁপে উঠল। শেহজাদ তার এক হাত বাড়িয়ে রিনির গালের পাশে পড়া একগুচ্ছ এলোমেলো চুল খুব যত্নে কানের পেছনে গুঁজে দিল। তার আঙুলে উষ্ণ ছোঁয়া রিনির চামড়া লাগতে রিনির পুরো শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। আমি 1 মাস তোর সব শর্ত মানব রিনি, শেহজাদ ফিসফিস করে বলল, কিন্তু 31 নম্বর দিনে তুই ডিভোর্সে সই করবি কি না সেই সিদ্ধান্তটা এবার সম্পূর্ণ তোর উপর ছেড়ে দিলাম। আর যদি সই না করিস তবে সারা জীবন এই অহংকারী ছাড়কে সহ্য করার জন্য তৈরি থাকিস। কথাটা বলে শেহজাদ এক মুহূর্ত দাঁড়ালো না, ধীরে পায়ে ঘর থেকে বের হয়ে গেল। রিনি ডায়েরিটা বুকের ভেতর চেপে ধরে পড়া টেবিলের উপর বসে পড়ল। তার হৃৎপিণ্ডটা এখন ড্রামা বাজানোর মতো লাফাচ্ছে। শেহজাদ কি সত্যি সত্যি বদলে যাচ্ছে, নাকি এই 1 মাসের খেলা শেহজাদ তাকে এমন এক জালে আটকাচ্ছে যেখান থেকে বের হওয়া রিনির পক্ষে আর কখনো সম্ভব হবে না? বাইরে থেকে তখন রায়ান চেঁচিয়ে উঠল, রিনা খান দুলাভাই স্যার তোকে ডাকছে। টেবিলে খাসির মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে। রিনি একটা গভীর শ্বাস নিল, চশমাটা ঠিক করে আয়নার দিকে তাকালো। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে রিনি মিটিমিটি হেসে বিড়বিড় করলো, হ্যান্ডসাম স্যার। খেলাটা কিন্তু এখন দুপক্ষেরই কঠিন হয়ে গেল। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।